হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2023 ডিসেম্বরের বাকি 50টি প্রশ্ন। 2023 ডিসেম্বর। আচ্ছা, গত ভিডিওটা যারা দেখোনি তারা গত ভিডিওটা দেখে নিও, লাস্ট ভিডিওটা দেখে নিও। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি 50টি প্রশ্ন, আর আজকে আমরা বাকি 50টা প্রশ্ন আলোচনা করব। দেখো, গতদিন আমাদের কমপ্লিট হয়েছিল 101 পর্যন্ত। চলো আমরা এই 100 পর্যন্ত, আমরা 101 থেকে শুরু করছি আজকের আলোচনা। ওকে, আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা ভিডিওটি প্রথমবার দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ নেট সেট প্রিপারেশনের এই চ্যানেলটি তোমার ক্ষেত্রে হেল্পফুল হবে আশা রাখছি। আর নেট সেটের ব্যাচ, আমাদের অনলাইন ব্যাচ চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা নেট সেটের ব্যাচে জয়েন হতে চাইলে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও। আমাদের পরবর্তী নেটকে টার্গেট করে একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা সেই ব্যাচে আপাতভাবে জয়েন করে যেতে পারো। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন, সেক্স অ্যান্ড রিপ্রেশন ইন স্যাভেজ সোসাইটি, দি আন্দামান আইল্যান্ডার, স্যাভেজ মাইন্ড, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড পার্সোনালিটি। এই গ্রন্থগুলি কার? গ্রন্থের সঙ্গে ম্যাচিং। দেখো, এই যে ম্যাচিংয়ের কোশ্চেন আমরা গতদিন বলেছিলাম, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, এই ম্যাচিং প্রশ্ন দেখো তোমরা অনেকগুলি পেলে, অর্থাৎ ম্যাচিংয়ের পার্টটা কিন্তু তোমার থাকবে ম্যাচিং, এবং এগুলো কিন্তু খুব ডিরেক্ট কোশ্চেন। দেখো, ভীষণ ইজি কোশ্চেন, এবং এগুলো নিয়ে আশা করছি তোমার সমস্যা হওয়ারও কোনো কথা নয়, খুব ডিরেক্ট কোশ্চেন। চলো, এটার অ্যান্সার কি কোনটা হবে? তাহলে আমরা একটা থেকে অ্যান্সার কিন্তু করতে পারবো। তাহলে কি এ, এই যে সেক্স অ্যান্ড ডিপ্রেশন ইন সোসাইটি গ্রন্থটি কার? গ্রন্থটি হচ্ছে ম্যালিনোস্কির গুরুত্বপূর্ণ গ্রন্থ। তাহলে এ যদি 2 হয় তাহলে অপশান হয়ে যাবে আমার 2। B3 খুব বিখ্যাত গ্রন্থ, আন্দামান আইল্যান্ডার, আন্দামান আইল্যান্ডের ওপর একটা গ্রন্থ র্যাডক্লিফ ব্রাউনের। স্যাভেজ মাইন্ড, স্যাভেজ মাইন্ড কার লেভিস্ট্রস, C1, এবং D4 সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড পার্সোনালিটি, খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ ট্যালকাট পার্সনসের। ওকে, নেক্সট, দি নর্মেটিভ রেসপন্স টু ডিজিজ অ্যাকর্ডিং টু ট্যালকাট পার্সনস ফর অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাজিউম দি সিক রোল। সিক রোল ধারণাটি কার? তোমরা জানো, ট্যালকাট পার্সন, সিক রোল। অ্যান্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিক রোল? সিক রোলের কোনগুলি ক্যারেক্টারিস্টিক্স? তাহলে আমাকে এখানে দেখে নিতে হবে যে কোনটা সিক রোলের মধ্যে যায় না, তাহলে আমি অ্যান্সারটা বার করতে পারবো। দেখো, ইলনেস, সাসপেন্ড, রুটিন রেসপন্সিবিলিটি, একদম রুটিন রেসপন্সিবিলিটি সাসপেন্স করছে। এর পার্সন ইলনেস ইজ নট ডেলিভারেট, এ সিক পার্সন মাস্ট ওয়ান্ট টু গেট ওয়েল সুন, কারেক্ট। অ্যান্ড এ সিক পার্সন মাস্ট টেক কেয়ার অফ হিমসেলফ। কীভাবে নেবে টেক কেয়ার অফ হিমসেলফ? তাহলে এটা কখনোই নয়, তাহলে ডি আমাদের অপশানে থাকবে না। ডি যদি না থাকে তাহলে দেখো আমার অপশান কী হয়ে যাচ্ছে, অপশান ডি যদি না থাকে এমন অপশান আমার রয়েছে 4, তাহলে ABCE, এবং এ সিক পার্সন মাস্ট অ্যাডয়ার ডক্টরস অ্যাডভাইস। ওকে, তাহলে সিক্রোলের এই পার্টটা কিন্তু তোমরা সিক্রোলের কনসেপশনটা দেখে রেখো। আর অনেক সময় কি হয়, সিক্রোল থেকে সিক্রোলের কনসেপশন বা এই ধারণাটি কে দিয়েছেন সেটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয় ট্যালকাট পার্সনসের সিক্রোল। ওকে, নেক্সট আসছি আমরা রিজন অ্যান্ড অ্যাসারশন। দেখো, দি এভারেজ টেম্পারেচার হ্যাভ রাইজেন 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড সিন্স 1880. It has caused massive climate change reflecting from the heat wave and ocean warming, rise in a sea level and glacier melting. তাহলে এই যে পার্টিকুলারলি যে পার্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি 0.8 ডিগ্রি যে টেম্পারেচার বাড়ছে তার ফলাফল হিসেবে কী হচ্ছে সেই পার্টটা এখানে বলা হচ্ছে। ওকে, এর রিজনটা কি? ফ্রম দি টাইম টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড দ্যাট হিউম্যানিটি হ্যাজ প্রডিউস হ্যাজ রাইজেন 10-fold, 10 গুণ বেড়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভীষণ পরিমাণে বেড়েছে। তাহলে বুঝতেই পারছো এটা কারেক্ট, একদম বোথ আর কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার জন্যই কিন্তু আমরা টেম্পারেচারটা বাড়তে দেখছি, যার ফলাফলস্বরূপ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হিট ওয়েভ তৈরি হচ্ছে, এবং আমাদের যে সমুদ্রের যে জলের উচ্চতা সেটা গ্লাসিয়ারগুলো মেল্টিং হয়ে সমুদ্রের যে জলের সি লেভেল সেটা বেড়ে যাচ্ছে। একদম কারেক্ট। চল নেক্সট, সোশ্যাল জাস্টিস ইজ জাস্টিস ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন। সোশ্যাল জাস্টিস কোনগুলোকে বলবো, কোন পার্টগুলো ডিস্ট্রিবিউশনের উপর বেস করে সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে? ওয়েলথ, ওনারশিপ অফ রিসোর্সেস, অপরচুনিটি অ্যান্ড প্রিভিলেজ। দেখো,
এখানে আমাকে দেখতে হবে যে সোশ্যাল জাস্টিসের মধ্যে আমরা কোন পার্টগুলোকে রাখতে পারি। ওকে, সেক্ষেত্রে দেখো ওয়েলথ একদম কারেক্ট, ওনারশিপ অফ রিসোর্সেস এটা না থাকলেও হবে, কিন্তু অপরচুনিটি বা প্রিভিলেজ থাকা প্রয়োজন। ওকে, তাহলে আমার অপশান হবে এ, সি, ডি, বি হবে না কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 105। দেখো এখানেও কিছু পার্ট দেওয়া রয়েছে যেগুলো ম্যাচিং, যেটা বলছিলাম যে ম্যাচিংয়ের ক্ষেত্রে খুব এটা আমরা ইজি লেভেলের কোশ্চেন বলতে পারি, ইজি এবং ডিরেক্ট কোশ্চেন, তাই তো, ই এবং ডি টাইপের কোশ্চেন বলা যেতে পারে। তাহলে এখানে একজন তাত্ত্বিক রয়েছে যে তাত্ত্বিককে আমরা সবাই কম বেশি জানি, তার নাম কি? ইরাবতী কার্ভে, তাই তো। ইরাবতী কার্ভের এই পার্টটা কিন্তু, বা ইরাবতী কার্ভের এই বইটার নাম আমরা প্রত্যেকেই জানি। কি সেই বইটার নাম? সেই বইটির নাম হচ্ছে কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। তাহলে আমার অপশান সি হয়ে গেল 2। সি যদি 2 হয় তাহলে দেখো আমি অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অপশান হচ্ছে আমার 3। তাহলে এ হবে 4, বি 3 আর ডি 1। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 106। এখানেও আমরা দেখছি ম্যাচিং, এবং এখানেও ডিরেক্ট কোশ্চেন, ইজি কোশ্চেন একটা থেকে এখানেও কিন্তু তোমরা ম্যাচিং করতে পারো। ওকে, দেখো প্রথমে এখানে একটা কথা বলি, লিকুইড মডার্নিটি, লিকুইড লাভ, এইগুলো, এই লিকুইড ওয়ার্ডটা যখন থাকবে তখন আমরা জানি লিকুইড মডার্নিটি জিগমন্ড বম্যানের। তাহলে বি হয়ে গেল আমার 1। বি যদি আমার 1 হয় তাহলে অ্যান্সার কি হচ্ছে? বি যদি আমার 1 হয় তাহলে অ্যান্সার হয়ে গেল আমার অপশান 1। তাহলে এ হবে 2। নেটওয়ার্ক সোসাইটি তোমরা জানো, ম্যানুয়াল ক্যাস্টেলস। লেট মডার্নিটি অ্যান্থনি গিডেন্স, তাই তো, C4। এবং রিফ্লেক্সিভ মডার্নিটির কথা যখন বলবো তখন কিন্তু আলরিচ বেকের একটা কনসেপ্ট কী ছিল বলো? রিক্স সোসাইটি, তাই তো। এবং অ্যান্থনি গিডেন্সও এই বিষয়টাকে নিয়ে বলেছেন। চলো কোশ্চেন নাম্বার 107। হু অ্যামং দি ফলোইং ইজ অথার অফ দি এসে হোয়াই ম্যারেজ ম্যাটার্স? এটা একদম ডিরেক্ট কোশ্চেন, এবং এর অ্যান্সার হচ্ছে কাইটলিন ফ্লাঙ্গান। ওকে, চলো কোশ্চেন নাম্বার 108। দেখো 108, জাস্ট অ্যাজ মডার্নাইজেশন dissolve the structure of feudal society. Modernization today is dissolving industrial society, and another modernity is coming up into who has given this statement. তাহলে এখানে দেখো মডার্নাইজেশন নিয়ে বলছেন। আমরা যে তাত্ত্বিকগুলোর অপশানে যে তাত্ত্বিকগুলোর কথা অপশানে দেওয়া রয়েছে, অর্থাৎ অপশানে যে তাত্ত্বিকগুলোর নাম দেওয়া রয়েছে প্রত্যেকেই কিন্তু মডার্নাইজেশন নিয়ে বলেছেন, তাই তো। এখানে মনে রাখবে এই যে মডার্নাইজেশন ফিউডাল সোসাইটি বা মডার্নাইজেশনের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা ফিউডাল সোসাইটি যে কানেকশান দেখিয়েছেন, এটা কে দেখিয়েছেন? আলরিচ বেক, যেটা একটু আগে আমরা বলছিলাম রিক্স সোসাইটির কথা কিন্তু তিনি বলেছেন। কোশ্চেন নাম্বার 109 নেক্সট। এভরি সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু গ্রুপিং দিস স্ট্রাটা উইথ ডিস্টিংটিভ লাইফস্টাইল। হু সেড দিস? দেখো লাইফস্টাইলের ওপর বেস করে সামাজিক স্তরবিন্যাসের কথা কোন তাত্ত্বিক বলেছেন? দেখো সামাজিক স্তরবিন্যাসের কথা যখনই বলি আমরা কার্ল মার্কসকে পড়বো, রাইট। আমরা সামাজিক স্তরবিন্যাসের কথা যখন আমরা বলবো ইমানুয়েল ডুরখাইমকে ম্যাক্স ওয়েবারকে পড়বো, তাই তো। ম্যাক্স ওয়েবারকেও আমরা দেখি। তো এখানে মনে রাখবে ম্যাক্স ওয়েবার লাইফস্টাইলের কথা কে বলেছেন? কোন তাত্ত্বিক? ম্যাক্স ওয়েবার। এই লাইফস্টাইল বা এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটার উপর বেস করে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে তিনি লাইফস্টাইলের কথা বলেছেন। কোশ্চেন নাম্বার 110। হুইচ বুক অফ ডুরখাইম ইজ ডিভোটেড টু ক্লোজ অ্যান্ড কেয়ারফুল অ্যানালিসিস অফ প্রিমিটিভ রিলিজিয়ান? দেখো এখানে অ্যাকচুয়ালি প্রিমিটিভ রিলিজিয়ানকে অ্যানালিসিস করেছেন ইমানুয়েল ডুরখাইম। কোন বইতে? খুব সহজ, ইমানুয়েল ডুরখাইম রিলিজিয়ান নিয়ে আলোচনা করেছেন কোন বইতে? মরাল এডুকেশনের কথা বলেনি, রিলিজিয়াস লাইফের কথা বলেছে, দেখি বলেছেন কি না। সুইসাইডে কি বলেছেন? সুইসাইডের ভাগ নিয়ে আলোচনা করেছেন। আর ডিভিশন অফ লেবার অফ সোসাইটিতে সোসাইটির কিছু দুই ধরনের সলিডারিটির মধ্য দিয়ে সোসাইটির একটা ঐক্যের কথা দেখিয়েছেন তিনি, এখানে ডিভিশন দেখিয়েছেন।
তাহলে ধর্মের আলোচনা কোন বইতে করেছে? 1912-তে পাবলিশ দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, যেখানে প্রিমিটিভ রিলিজনের আলোচনা করতে গিয়ে তিনি স্যাক্রেড, প্রোফেন এবং এখানে আরেকটা পার্টও আমরা জানবো কি টোটেম, তাই তো? এই তিনটি পার্ট কিন্তু ইমাল ডুরখামের রিলিজনের সঙ্গে কানেক্টেড। 111 তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ, এটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি থেকে প্রশ্নটি এসেছে। দেখো, এ পোর্ট্রে অ্যাকুরেটলি দি ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, সিচুয়েশান অর গ্রুপ। তাহলে একটা অ্যাকুরেটলি কিছু ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারিস্টিক্স বা একটা কিছু গ্রুপের পার্ট দেখাচ্ছে। ডিটারমাইন দি ফ্রিকুয়েন্সি উইথ হুইচ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সামথিং অকার অ্যান্ড অর with which it is associated with something else. Test a hypothesis of a causal relationship between variables. দেখো এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, এগুলো ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে, কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে হাইপোথিসিস টেস্টিংটা কি থাকে? টেস্ট এ হাইপোথিসিস অফ এ causal relationship between variable, অর্থাৎ আমরা বলতে পারি যে ডেসক্রিপটিভ রিসার্চের এটা অংশ নয়। ইন এ স্টাডি দ্যাট নিডেড টু মিনিমাইজ বায়াস অ্যান্ড ম্যাক্সিমাইজ দি রিয়েলেবিলিটি, অর্থাৎ বায়াস মিনিমাইজ থাকবে এবং রিয়েলেবিলিটি থাকবে যার, ওকে, ডেসক্রিপটিভ রিসার্চের অংশের মধ্যে। তাহলে একদম কারেক্ট। তাহলে আমরা একটা অপশান বাদ দিয়ে দেবো, সি কোন অপশানে নেই? সি কোন অপশানে নেই? 4 নম্বর অপশানে। দেখো এ বি ডি, সি হবে না, কারণ হাইপোথিসিস টেস্টিংটা ডেসক্রিপটিভ রিসার্চের অংশ নয়। চলো কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দি ফলোয়িং সোসাইটি ইজ মাস সোসাইটি? আচ্ছা, মাস সোসাইটি কোনটাকে বলে? এটা খুব ডিরেক্ট কোশ্চেন, এটা নিয়ে আর আলোচনা করছি না। দেখো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ট্রাইবাল সোসাইটি, পিজেন্ট অ্যান্ড ফিউডাল। এটার অ্যান্সার হবে কি? পিজেন্ট সোসাইটি, মাস সোসাইটি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 113। দেখো এখানে আমরা একটা পার্টের সঙ্গে কানেক্ট করাতে পারলে হয়ে যাবে। দেখো হো হচ্ছে সিংবোঙ্গা, সিংবোঙ্গা মানে হচ্ছে A2 যদি হয় তাহলে অপশান হয়ে গেল আমার 4, তাহলে হবে B3, C4 এবং D1। ওকে, এটা তোমরা একটু দেখে নেবে এই পার্টগুলো। চলো কোশ্চেন নাম্বার 114, হু অ্যামং দি ফলোইং সোশিওলজিস্ট বিলং টু ফ্রাঙ্কফুট স্কুল টু ক্রিটিক্যাল থিওরি? দেখো ক্রিটিক্যাল থিওরি ফ্রাঙ্কফুট স্কুলের সঙ্গে কারা যুক্ত? তো এখানে আমাদের 3 জন তাত্ত্বিক ফ্রাঙ্কফুট স্কুলের সঙ্গে যুক্ত আছেন, একজন নেই, তো আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো হারবার্ট মার্কিউস, হরখাইমার, এদেরকে নিয়ে তো অসুবিধা নেই, এরা খুব বিখ্যাত ফ্রাঙ্কফুট স্কুলের বিখ্যাত ক্রিটিক্যাল থিওরিস্ট, হারবার্ট মার্কিউস, হরখাইমার, অ্যাডেনো, রাইট? তো এখানে অ্যান্থনি গিডিন্স কিন্তু ফ্রাঙ্কফুট স্কুলের বিলং করতেন না। তাহলে অ্যান্থনি গিডিন্স যদি না থাকে তাহলে আমি আমার অ্যান্সার কিন্তু একটাতেই পেয়ে গেলাম। দেখো এ অপশান কোনটাতে নেই? BCD এটাতে নেই, তাহলে আমার সঠিক উত্তর 114-2। চলো পরের প্রশ্ন, আবার অ্যান্থনি গিডিন্স থেকে প্রশ্ন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকুয়েন্স অফ ফলোয়িং বুকস অফ অ্যান্থনি গিডিন্স? অ্যান্থনি গিডিন্সের বইয়ের ক্রোনোলজিক্যাল দেখো, যেখানে মনে রাখবে অ্যান্থনি গিডিন্স প্রথম যে আলোচনাটা তিনি করেছিলেন ক্যাপিটালিজম নিয়ে, ওকে, ক্যাপিটালিজম নিয়ে আলোচনা করেছিলেন, আর ক্যাপিটালিজম অ্যান্ড মডার্ন সোশ্যাল থিওরি। তাহলে এখানে বি যদি প্রথম বই হয় তাহলে বি অপশান দিয়ে শুরু আছে, একটাই অপশান দেখো, আর তিনি শেষ করেছিলেন রানওয়ে ওয়ার্ল্ড বা গ্লোবালাইজেশনের কনসেপ্ট দিয়ে। ডি হচ্ছে লাস্ট, তাহলে BCAD এটা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। ওকে, চলো নেক্সট। LT Hobhouse proposed a classification of society in terms of intellectual development. ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের টার্মসে তিনি ক্লাসিফিকেশান করেছেন। মেক এ কারেক্ট সিকোয়েন্স। এই কারেক্ট সিকোয়েন্সটা কী? দেখো এই কারেক্ট সিকোয়েন্সটা জানতে গেলে কনসেপ্টটা একটু জানতে হবে। আমি কনসেপ্টটা জাস্ট বলছি, ডিটেলসে বলছি না, আমি জাস্ট সিকোয়েন্সটা বলে দিচ্ছি। তাহলে এটা কারেক্ট সিকোয়েন্স হবে কোনটা? অপশান বি। প্রথমে বি আসবে, তারপর এ আসবে, ডি, দেন সি, তারপর এখান থেকে ব্যাক করে আসবে ইতে। ওকে, চলো নেক্সট পার্ট।
Question number 117. The correct sequence step of conducting a research study. একটা রিসার্চ স্টাডি করতে গেলে আমাদের কারেক্ট সিকোয়েন্সটা কি হওয়া প্রয়োজন, ওকে, বা কেমন সিকোয়েন্স আমাদের হয়। তাহলে দেখো প্রথমে কি করতে হয়, প্রথমে আমাদের কি এখানে রিসার্চ কোশ্চেন, ডেটা কালেকশন, লিটারেচার রিভিউ, রাইটিং আপ, ডেটা অ্যানালিসিস, এগুলোর মধ্যে কোনটা আমাদের প্রথম স্টেপ হবে। এখানে দেখো রিসার্চ কোশ্চেন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে লিটারেচার রিভিউ করতে হবে। তাহলে প্রথম যে পার্টটা চলে আসবে লিটারেচার রিভিউ, সি। তারপর আসবে কি লিটারেচার রিভিউর ওপর বেস করে আমরা কি করব, কোশ্চেন তৈরি করব, রিসার্চ কোশ্চেন তৈরি হবে, অর্থাৎ সি এর পরে হবে এ। তারপর আসবে যখনই আমার রিসার্চ কোশ্চেন তৈরি হয়ে গেল তখন আমার ডেটা কালেকশন শুরু হবে, ডেটা কালেকশন হলো অপশান বি, দেন ডেটা অ্যানালিসিস, এবং লাস্ট স্টেপ হচ্ছে রাইটিং আপ, ওকে। তাহলে সি দিয়ে শুরু, ডি দিয়ে শেষ, তাহলে অপশান হচ্ছে আমার অ্যান্সার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 118 দেখো কি, এ কমিউনিটি ইজ অ্যান এরিয়া অফ সোশ্যাল লিভিং মার্কড বাই সাম ডিগ্রি অফ সোশ্যাল কোহেরেন্স। একটা কমিউনিটির মধ্যে বেসিক কী জায়গাগুলো থাকে, একটা কমিউনিটির মধ্যে বেসিক জায়গা কী কী থাকে দেখো, লোকালিটি, স্ট্রাকচার, কমিউনিটি সেন্টিমেন্ট অ্যান্ড স্টেবিলিটি। দেখো একটা কমিউনিটি আমরা প্রথম একদম কমিউনিটির বৈশিষ্ট্য শুরুতে আমরা পড়েছিলাম না, লোকালিটি থাকবে তার, এবং তার একটা নির্দিষ্ট কমিউনিটি সেন্টিমেন্ট থাকবে, যেটাকে আমরা কি বলি, উই ফিলিংস, ওকে। তাহলে অপশান কী হয়ে গেল আমার, এ এবং সি কোনটার মধ্যে হচ্ছে, অপশান 4। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান 4। এটা খুব বেসিক কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, যেটা কমিউনিটি থেকে এসছে, বেসিক কনসেপ্ট থেকে এসছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে 119, কালচারাল ইকোলজি, কার্বন ফুটপ্রিন্ট, এনভায়রনমেন্টাল রেসিজম আর ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, এগুলোর কনসেপ্টের সঙ্গে জাস্ট লিস্ট টু ম্যাচিং করতে হবে, ওকে। সো নাম্বার 1 কালচারাল ইকোলজি। কালচারাল ইকোলজি কি, দেখো কালচারাল ইকোলজি হচ্ছে একটা থিওরিটিক্যাল প্যারাডাইম দ্যাট এক্সপ্লোর দি রিলেশনশিপ হিউম্যান কালচার অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। কালচার এবং ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে যে রিলেশন, এটাকেই কালচারাল ইকোলজি বলা হয়। তাহলে কালচারাল ইকোলজি এখানে সবথেকে সহজ একটা কনসেপ্ট, যেটার সঙ্গে তুমি কানেক্ট করতে পারবে A3। এ যদি 3 হয় তাহলে দেখো অপশান অ্যান্সার পেয়ে গেলে, বি হবে 4। কার্বন ফুটপ্রিন্ট বলতে আমরা কি বুঝি, এ পার্সন মেজার হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইউ ক্রিয়েট অ্যান্ড হাউ মাচ ইউ কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ, সেটাকে আমরা কার্বন ফুটপ্রিন্ট বলি, যে কতটা কার্বন ডাইঅক্সাইড তুমি ক্রিয়েট করছো এবং কতটা কন্ট্রিবিউট করছো ক্লাইমেট পরিবর্তনের বা জলবায়ু পরিবর্তনের জন্য। এনভায়রনমেন্টাল রেসিজম, ইট শোজ the pattern by which environmental hazard are greatest in proximity to poor people, especially minorities। তাহলে এনভায়রনমেন্টাল রেসিজম কী হচ্ছে, যেটা একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডকে দেখানো হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলারলি একটা রেসিজমের পার্ট এখানে কানেক্ট করছে, ওকে ওকে, মাইনরিটি পিপলের ওপর কী প্রভাব ফেলছে। নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট একরকম দেখলাম, আর ইকোলজিক্যাল ফুটপ্রিন্টটা তাহলে কী হচ্ছে, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট ইট রেফার্স টু হিউম্যান ডিমান্ড হেক্টর অফ ল্যান্ড অফ পার্সন। একটা হিউম্যান ডিমান্ড হেক্টর অফ ল্যান্ড পার পার্সন কত, সেটাকে আমরা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলছি। তাহলে এটা টোটালটা এসছে কোথা থেকে, এনভায়রনমেন্টাল সোশিওলজি থেকে। এবং এখানে মনে রাখবে এই পার্ট থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ইকোলজি পার্টটা ভালো করে দেখবে, বিশেষত কালচারাল ইকোলজি, ওকে, কালচারাল ইকোলজি। চলো কোশ্চেন নাম্বার 120, আমরা ইমাল ডুরখাম আলোচনা করতে গিয়ে অলরেডি বলেছি টোটেমিজম, তাই তো। টোটেমিজম কি, টোটেমিজম ইজ এ বিলিফ, যে বিলিফটা বলছে অ্যান ইমেজ ভেস্টেড উইথ এ স্পিরিট অ্যান্ড মাইন্ড, a deity vested power and spirit, a spirit vested with power and piety, an object vested with spirit and power। দেখো প্রথমত আগে জানতে হবে যে টোটেমটা কি, অবজেক্ট, টোটেম কি স্পিরিট, টোটেম ইমেজ না টোটেম ডেইটি। টোটেম কি, টোটেম হচ্ছে ইট ইজ অ্যান অবজেক্ট। তাহলে যদি আমি জানি যে অবজেক্ট, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব, একটাতে অ্যান্সার পেয়ে যাব, এমন একটি অবজেক্ট যেটা which vested with spirits and powers, right? তাহলে কোশ্চেন নাম্বার 124 অ্যান্সার, who among the following uses the phrase anti politics machine। দেখো এটাও কিন্তু খুব ডিরেক্ট কোশ্চেন, অ্যান্টি পলিটিক্স মেশিন, এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, জেমস ফার্গুসন,
জেমস ফার্গুসন। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 122-তে আমরা চলে এসেছি স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্টের এটা ট্রু না ফলস আমাকে দেখতে হবে। প্রথমত দেখো, প্রথম স্টেটমেন্টটা, দ্য ইনফরমেশনাল ইকোনমি ইজ গ্লোবাল। ইনফরমেশনাল ইকোনমিটাকে গ্লোবাল বলা হচ্ছে। ইনফরমেশনাল ইকোনমি গ্লোবাল, একদম কারেক্ট স্টেটমেন্ট, তাই তো? এ গ্লোবাল ইকোনমি ইজ হিস্টোরিক্যালি এ নিউ রিয়ালিটি ডিস্টিংক্ট ফ্রম এ ওয়ার্ল্ড ইকোনমি। একদম, এটা একটা নিউ রিয়ালিটি, এবং আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমির পার্সপেক্টিভে দেখি তাহলে কিন্তু এটা একটা নিউ রিয়ালিটি। তাহলে আমাদের অ্যান্সার কী আসছে? স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই আমাদের মনে হচ্ছে ট্রু। তাহলে অপশান হয়ে যাবে 122-এর 1। নেক্সট চলে আসছি আমরা, এলএইচ মর্গ্যান কীভাবে 5টা ডিফারেন্ট সাকসেসিভ ফর্ম অফ ফ্যামিলির কথা বলেছেন, অ্যারেঞ্জ করো। তো এখানে দেখো যে এখানে আমাদের একটু ইয়েটা ভুল দেওয়া আছে, এবিসি, এটা ডি হবে, এটা হবে ই। তাহলে আমরা যদি এখান থেকে অ্যারেঞ্জিং করি, তাহলে প্রথমেই চলে আসবে কনস্যাঙ্গুইন, বি। বি অপশান আছে কোথায়? বি আসছে 2 নম্বর এবং 3 নম্বর দুটোতেই আছে। ওকে, বি এর পরে কি আসবে? পুনালোয়াল ফ্যামিলি, এ। তারপর আসবে হচ্ছে সিন্ডেসিয়ান ফ্যামিলি, তাহলে হয়ে গেল ডি। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান হচ্ছে আমার বি এ ডি, তার মানে অপশান 2। তারপরে আসবে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি, সি। এবং দেন লাস্ট যে পার্টটার কথা তিনি বলেছিলেন, মোনোগামাস ফ্যামিলি। এটা হচ্ছে এলএইচ মর্গ্যান তার ডিফারেন্ট সাকসেসিভ ফর্ম ফ্যামিলির যে ভাগটা করেছিলেন সেটা একটা অর্ডার। চল নেক্সট হচ্ছে 1 to 4। এটাও খুব কমন কোশ্চেন, আমরা বারবার পরীক্ষাতে আসতে দেখেছি। এর ওপর থেকে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে। হু অ্যামং দি ফলোয়িং এলিয়েন্স অ্যাপ্রোচ আন্ডারস্ট্যান্ড দি প্যাটার্ন অফ কিংশিপ প্যাটার্নকে বুঝতে গিয়ে এলিয়েন্স অ্যাপ্রোচটা কে ব্যবহার করেছেন? এটা কিন্তু খুব ডিরেক্ট কোশ্চেন, লুইস ডুমন্ট। ওকে, চলো কোশ্চেন নাম্বার 125। নেক্সট, হুইচ অ্যামং অফ দি ফলোয়িং আর এলিমেন্ট অফ এথোস অফ সায়েন্স প্রপাউন্ডেড বাই আরকে মার্টন? আরকে মার্টনের এটাকে কি বলি আমরা? কুডোস ফ্রেমওয়ার্ক। ওকে, কুডোস ফ্রেমওয়ার্ক। এখানে কি হয়? সি ফর কমিউনিজম, ওকে, ইউ ফর ইউনিভার্সালিজম, আর ডি ফর ডিসইন্টারেস্টেডনেস, অ্যান্ড ডি ফর হচ্ছে ডিসইন্টারেস্টেডনেস, এবং ওএস হচ্ছে অর্গানাইজ স্কেপটিসিজম। তাহলে দেখো বাদ থাকলো কোনটা? হিউম্যানিজম। কুডোস ফ্রেমওয়ার্কের মধ্যে হিউম্যানিজমের কথা কিন্তু আরকে মার্টন বলেননি। আরকে মার্টনের এটা সোশিওলজি অফ সায়েন্স বা এথোস অফ সায়েন্স। ওকে, এথোস অফ সায়েন্সে তিনি এই কুডোস ফ্রেমওয়ার্কের কথা বলেছিলেন এই পার্টটাতে। তাহলে আমার বি আমার অপশানে থাকবে না। বি কোন অপশানে নেই? অপশান 4, ACDE। কারেক্ট অ্যান্সার আমার ACDE। ওকে, চলো কোশ্চেন নাম্বার 126। হু অ্যামং দি ফলোয়িং কলিংগ্রিড ডায়ালেমা হুইচ রিলেটেড টু রেগুলেশন অফ টেকনোলজি? ওকে, এটা মনে রাখবে যে এটা টেকনোলজির সঙ্গে যদি কানেক্ট করি আমরা, তাহলে দেখব যে 4টি পার্টি কিন্তু এর সঙ্গে কানেক্টেড। ওকে, 4টি পার্টি কানেক্টেড। কী কী 4টি পার্ট একটু ছোট করে বলে দিই। Regulation of technology initial stage, it is adoption, and when potential danger are not evident is easy. Regulation become harder by the time the dangers of technology are identified, and if a early regulation is applied it may restrict further growth of technology. এটা টোটালটাই কিন্তু আমরা কলিংগ্রিড ডায়ালেমার সঙ্গে কানেক্ট করতে পারি। চল কোশ্চেন নাম্বার 127। এটা এসছে আমাদের রিলিজিয়ানের চ্যাপ্টার থেকে। রিলিজিয়াস মুভমেন্ট, হুইচ অ্যামং দি ফলোয়িং আর ওয়ার্ল্ড অ্যাফার্মিং নিউ রিলিজিয়াস মুভমেন্ট? নিউ রিলিজিয়াস মুভমেন্ট হিসেবে আমরা কোনগুলোকে দেখি? দেখো এখানে চার্চ অফ সায়েন্সোলজি অ্যান্ড ট্রান্সলেশনাল মেডিটেশন, ইসকন আছে, এবং দি সুপ্রিম ট্রুথ। তাহলে নিউ হিসেবে চার্চ অফ সায়েন্সোটোলজি এটা একটা পার্ট, এবং ট্রানজেনশনাল মেডিটেশন, এগুলো তো আমরা দেখেছি। তাহলে এটা হচ্ছে নিউ রিলিজিয়াস মুভমেন্ট। কোশ্চেন নাম্বার 128 স্টেটমেন্ট। দেখো এখানেও আবার স্টেটমেন্ট দিয়ে, দেখো স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন এসেছে।
স্টেটমেন্ট ট্রু না ফলস অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন থেকে কিন্তু আমাদের বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম এবং ম্যাচিং এসেছে অনেকগুলো, এবং একই সঙ্গে দেখবে অ্যাসারশন রিজনিং এই পার্টের অ্যান্সারও কিন্তু আমরা পেলাম। তাহলে বুঝতেই পারছো কী প্যাটার্নের কোশ্চেন আসবে। এইভাবে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হলে তোমাদের প্রিপারেশনটা কেমন প্রয়োজন, খুব কনসেপচুয়াল স্টাডি প্রয়োজন। স্টেটমেন্ট 1, সোশ্যাল পজিশন হুইচ ওয়ান ইজ বর্ন ইনটু or one acquired without one's own effect is known as ascribed status। তাহলে ascribed status কি বুঝতে পারছো? Achieved status is based on the defined by people do or acquired through their own effort। নিজের এফর্ট দিয়ে যেটা অ্যাচিভ করছে সেটাই তো অ্যাচিভ স্ট্যাটাস। তাহলে স্টেটমেন্ট 2 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। স্টেটমেন্ট 1 যেটা বলছে একজন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছে সেটাই অ্যাসক্রাইব। তাহলে এটা খুব বেসিক সোশিওলজি থেকে এসেছে, মর্যাদার ভাগ। অর্থাৎ উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো, দুটো স্টেটমেন্টই কিন্তু রাইট। কোশ্চেন নাম্বার 129, ইমেজ অফ মডার্ন সিটি, পোস্ট মডার্ন আরবানিজম, আরবান কোশ্চেন অ্যান্ড মার্কসিস্ট অ্যান্ড ডেথ অ্যান্ড লাইফ অফ গ্রেটার আমেরিকান সিটিজ। এখানে একজন তাত্ত্বিকের একটা গুরুত্বপূর্ণ বই তোমাদের মনে রাখা ভীষণ প্রয়োজন, সেটা হলেন ম্যানুয়াল ক্যাস্টেলস। ওকে, ম্যানুয়াল ক্যাস্টেল। ওকে, তাহলে এখানে অ্যান্সার দেখো, ম্যানুয়াল ক্যাস্টেলসের এই গ্রন্থটি C1 এবং দি ডেথ অ্যান্ড লাইফ অফ এ গ্রেটার আমেরিকান সিটি এটা হচ্ছে 2। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশান 1 A4। ওকে, এবং বি হয়ে গেল আমাদের 3। চলো নেক্সট। Question number 130, a worker who possesses a diversity of skill and qualification is therefore able to move easily job to job। যখন ইজিলি তার স্কিল এবং কোয়ালিফিকেশনের ওপর বেস করে যখন সে ইজিলি মুভ করছে সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকি পোর্টফোলিও ওয়ার্কার। ওকে, নেক্সট। Who has given the concept time space distinction in context of globalization and modernity? দেখো, গ্লোবালাইজেশন এবং মডার্নিটির কনসেপ্টে কে বলেছেন? এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা কোশ্চেন, অ্যান্থনি গিডেন্স। টাইম স্পেস ডিস্টিংশনের প্রসঙ্গ যখনই আসবে তোমরা জানো এই কনসেপ্টটি প্রদান করেছেন কে? অ্যান্থনি গিডেন্স। এবং অ্যান্থনি গিডেন্স দুটো পার্সপেক্টিভেই কিন্তু এই কাজটা করেছেন, একটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মডার্নিটি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 132, a satisfactory statistical unit should possess the following qualities। কোন কোয়ালিটিসগুলো থাকা প্রয়োজন? ওকে, অ্যাপ্রোপ্রিয়েটনেস, ক্ল্যারিটি, মেজারেবিলিটি অ্যান্ড কম্পারেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। দেখো, স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল ইউনিট শুড পোসেস, তাহলে স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল ইউনিটের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি কিন্তু থাকা প্রয়োজন নয়। তাহলে ফ্লেক্সিবিলিটি যদি না থাকে তাহলে আমার অপশান কোনটা হয়ে যাবে? অপশান হয়ে যাবে ABC। নেক্সট, কোশ্চেন নাম্বার 133, ওয়ান অফ দি মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ থিওরিজ অফ মডার্ন সায়েন্স ইজ। মডার্ন সায়েন্সের থিওরির যে বৈশিষ্ট্য, এ থিওরি ইজ কনসিডার অ্যাজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশনস। এ থিওরি ইজ অলওয়েজ হেল্ড with some tentativeness। A theory is just a hypothesis। A theory is a description of fact। দেখো, মেইন ক্যারেক্টারিস্টিক যদি বলি, একটা থিওরি কখনোই ফাইনাল এক্সপ্লেনেশন হতে পারে না। হতে পারে কি? কখনোই নয়। এবং একটা থিওরি কখনো হাইপোথিসিস নয়, জাস্ট একটা হাইপোথিসিস এটা নয়। একটা থিওরি ইজ অলওয়েজ হেল্ড উইথ সাম টেন্টেটিভনেস, ঠিক আছে, কিন্তু দিস ইজ নট জাস্ট এ হাইপোথিসিস। এ থিওরি ইজ এ ডেসক্রিপশন অফ ফ্যাক্ট, এটাও নয়। তাহলে একটা থিওরি মনে রাখবে, একটা থিওরি সবসময় আমরা কিছু টেন্টেটিভনেসকেই কিন্তু একটা থিওরি হিসেবে রাখছি, কারণ সেই থিওরি সেটা ফাইনাল এক্সপ্লেনেশন নয়। সেই থিওরিটা ডেভেলপ হয়ে সেই থিওরিটার পরবর্তীতে পরিবর্তিত হতে পারে, সেই থিওরিটাকে আমরা সরিয়ে নতুন কোনো থিওরি আনতেই পারি। ওকে, তো থিওরি কিন্তু কখনোই ফাইনাল এক্সপ্লেনেশন হিসেবে কনসিডার হতে পারে না। চলে আসছে আমরা পরের প্রশ্নে। হু অ্যামং দি ফলোয়িং হ্যাভ ড্রন অ্যাটেনশন দি ডার্ক সাইড অফ ফ্যামিলি। ফ্যামিলি লাইফের ডার্ক সাইড বুঝিয়েছেন কোন তাত্ত্বিকরা? লিবারাল, ফাংশনালিস্ট, স্ট্রাকচারালিস্ট অ্যান্ড ফেমিনিস্ট। তাহলে বুঝতেই পারছো যে ফ্যামিলির ডার্ক সাইড নিয়ে যারা আলোচনা করেছিলেন তারা হলেন ফেমিনিস্টরা, নারীবাদীরা। ওকে, যে নারীবাদীরা, কারণ নারীবাদীরা কি বলেন? যে নারীরা নিজের বাড়ি অর্থাৎ ফ্যামিলিতেই সেফ নয়। ওকে, তো সেখানে তার একটা ডার্ক সাইড অফ ফ্যামিলি লাইফের একটা পার্ট
তারা অ্যাটেনশন ড্র কিন্তু তারা করেছেন। কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন 135, হুইচ অ্যামং দি ফলোয়িং আর ট্রু অ্যাবাউট টেকনোলজিক্যাল রেভলিউশন? দে ক্রিয়েট এ অবজেক্টিভ নিড টু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনোভেশন। কোনটা আমাকে বলছে যে কোনগুলি কারেক্ট, এই অপশনের মধ্যে আমাকে দেখতে হবে কোনগুলি কারেক্ট। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এ যেটা বলছে এটা একদম কারেক্ট। দে ক্রিয়েট এ নিড, আইডেন্টিফাই দি এরিয়া অ্যান্ড হুইচ নিউ ইনস্টিটিউশন আর নিডেড অ্যান্ড ওল্ড ওয়ান রিকোয়ার্ড টু মডিফাই, একদম নয়। তাহলে বি হবে না। বি যদি না হয় তাহলে দেখো, বি যদি না হয় আমার তিনটে অপশানই চলে গেল, তাহলে আমার অপশান পড়ে থাকলো এ, সি, ডি। ডি কী বলছে? আচ্ছা, সি কী বলছে? দি নিউ ইনস্টিটিউশন হ্যাভ টু অ্যাপ্রোপ্রিয়েট টু স্পেসিফিক অ্যান্ড নিউ নিডস, একদম। অ্যান্ড সোশ্যাল রেসপন্সেস টু টেকনোলজিক্যাল রেভলিউশন ভ্যারি ফ্রম সোসাইটি, কারণ প্রত্যেক সোসাইটি এটা কিন্তু ভ্যারি হতে পারে। সুতরাং টেকনোলজিক্যাল রেভলিউশন এটা কিন্তু ভ্যারি করেছে। আজকে যেটা আমরা বলছি কি যে ডিজিটাল ডিভাইড, এটাও তো তাই। ডিজিটাল ডিভাইড ওয়ান টাইপ অফ টেকনোলজিক্যাল রেভলিউশন, তো সব জায়গায় সমানভাবে পৌঁছায়নি, ডিজিটাল ডিভিশন আমরা দেখতে পেয়েছি। তাহলে কারেক্ট আনসার হবে এ, সি, ডি। কোশ্চেন নাম্বার 136, মাইথোলজি। দেখো এখানেও আমাদের ম্যাচিং এসছে। একটা গ্রন্থ জানলে মোটামুটি আমরা করতে পারবো। মাইথোলজি গ্রন্থটি কার? প্রথম পার্টটা দেখো, মাইথোলজি হয়ে গেল ক্লজ লেভিস্ট্রসের খুব বিখ্যাত গ্রন্থ। তাহলে এটা A2, এ যদি 2 হয় আমার অপশান কিন্তু আমরা পেয়ে গেলাম 136, 3। B1 সায়েন্টিফিক থিওরি অফ কালচার, এটাও খুব বিখ্যাত গ্রন্থ ম্যালিনস্কির। এবং ট্যাবু দিয়ে যে পার্টটা, যে ট্যাবোর কনসেপ্টটা আলোচনা করেছিলেন র্যাডক্লিফ ব্রাউন। আর থিওরি অফ সোশ্যাল অ্যাকশন, এই দি স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন অ্যান্ড সোশ্যাল সিস্টেম, মনে পড়ছে ট্যালকাট পার্সন্সের গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটা 1937-এ পাবলিশড হয়েছিল, আর সোশ্যাল সিস্টেমটা 1950-তে পাবলিশড হয়েছিল। ওকে, ট্যালকাট পার্সন্সের খুব গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ, দি স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন অ্যান্ড দি সোশ্যাল সিস্টেম। নেক্সট কোশ্চেন নাম্বার 137, দি ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যাজ এ সিস্টেম অফ ফর্মাল বিউরোক্রেটিক স্ট্রাকচার ডিজাইন নট টু। দেখো, এটা এডুকেশন হচ্ছে একটা ইনস্টিটিউশন, একটা সিস্টেম বলছে, ফর্মাল বিউরোক্রেটিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কোন পার্টটা ডিজাইন করা হয়নি, বা কোন পার্টটা এখানে গুরুত্বপূর্ণ নয়। ওকে, তো সেক্ষেত্রে দেখো যে সোশ্যালাইজ দরকার, স্টোর অফ নলেজ দরকার, জেনারেট নিউ সিস্টেম অফ কালচার এটাও প্রয়োজন, কিন্তু স্ট্র্যাটিফাইয়ের কথা কখনোই কিন্তু এই ডিজাইনের মধ্যে রাখা হয়নি। স্তরবিন্যাসের কথা বলা হয়েছে কি? বলা হয়নি। তাহলে 137 অপশান। কোশ্চেন নাম্বার 138, দেয়ার আর 4 ইম্পর্টেন্ট বেস সোশিও কালচারাল আইডেন্টিটি ইন্ডিয়া, রিলিজিয়ান, কাস্ট, ট্রাইব, ল্যাঙ্গুয়েজ। হু সেড দিস? এটাও খুব ডিরেক্ট কোশ্চেন, এটা মনে রাখবে তোমরা। এটা বলেছেন TN মাদান। ওকে, আচ্ছা সরি, ভুল বললাম, এটা 4টি পার্টের কথা অ্যাড করেছিলেন TK ওম্যান। চল, কোশ্চেন নাম্বার 139, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিক্যাল রেভলিউশন হ্যাভ কন্ট্রিবিউট দি গ্রোথ অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থ্রু। কী করেছিল দেখো, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির, অ্যাকচুয়ালি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কি সেটা জানলেই এই কোশ্চেনের অ্যান্সারটা করা যাবে। ওকে, shifting the production of tangible production to commodified idea, correct. Shifting from mechanical skill to digital skill, correct. Minimization of supervision of education and creative forces, correct. Centralized by work from factories, কখনোই নয়, সেন্ট্রালাইজেশন হয়নি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে আমার ABC, তাই তো? ABC কোনটাতে রয়েছে? দেখো, ABC হচ্ছে অপশান 2, তাহলে কারেক্ট অ্যান্সার অপশান 2। Question number 140, who said traditional India did not have a developed socio-cultural foundation for the growth of rational legal authority and bureaucratic social structure? অথরিটির কথা কোন তাত্ত্বিক বলেছেন? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ম্যাক্স ওয়েবার। এখানে আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি। ওকে, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন। নেক্সট, আচ্ছা এরপর আসি, এই যে বিগত 2018 ডিসেম্বর থেকে একটা প্যাটার্নে কোশ্চেন দিচ্ছে, বিশেষ করে যবে থেকে একটা পেপার হয়েছে, সাবজেক্টের 2টো পেপার ছিল আগে, পেপার O2 এবং পেপার 3, যবে থেকে পেপার 2 হয়েছে সেই বছর থেকে একটা প্যাটার্ন মেনটেন করছে। কেমন প্যাটার্ন? যে একটা প্যাসেজ তুলে দিচ্ছে, সেই প্যাসেজ থেকে 5টি করে প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে হবে।
তো এখানে দেখো যে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, আরেকটা প্যাসেজ তোমরা নিচে পাবে, সেই প্যাসেজ থেকেও তোমরা 5টা প্রশ্ন, অর্থাৎ এই প্যাসেজ থেকেই তোমরা কটা কোশ্চেন করতে পারবে? 10টা কোশ্চেন। এবং এই 10টা প্রশ্ন আমি বলবো যে 10টা কোশ্চেন থেকে 10 × 2 20, অর্থাৎ এই পোর্শন থেকে 100% মার্কস পাওয়া পসিবল, এবং এটা কিন্তু সম্ভব। তার জন্য কি করতে হবে? তার জন্য যেমনভাবে তোমরা পেপার 1-এর কম্প্রেনশনের পার্টটা তোমরা প্রিপারেশান নাও, তেমনভাবেই নিতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে, বিগত বছরে যেগুলো এসে প্র্যাকটিস করো। আর প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে বেসিক্যালি কোন পোর্শন থেকে এই পার্টটা দেবে সেটা তো বলা সম্ভব নয়। তো বেসিক্যালি কীভাবে তুমি অ্যাটেন্ড করবে, তুমি প্যাসেজটা পড়লে প্যাসেজ পড়ার পর কোশ্চেন অ্যান্সার কীভাবে সলভ করবে, এই পার্টটা যত রপ্ত করতে পারবে, এই এরিয়া থেকে তোমার কোশ্চেন কারেক্ট করার প্রবাবিলিটি তত বাড়বে। চল প্রথমে আমরা কি করব, এই পার্টটা পড়ে নেব যে কি বলছে। দেখো, এ সোশিওলজিক্যাল স্টাডি ওয়াজ focused on village 1, a large settlement, some 5,142 people, and other a small village of only 759 people. Despite their differences in size, both villages exhibited roughly similar caste and religious structure. দেখো তাদের স্ট্রাকচার একই রকম। তো যখনই পড়ার সঙ্গে সঙ্গে এই বছরে যেহেতু আমাদের অফলাইন পরীক্ষা হতে চলেছে, তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, আমি বলবো কম্প্রিহেনশন করার ক্ষেত্রে অ্যাডভান্টেজ। যে এরিয়াগুলো অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এই পার্ট থেকে পরবর্তীতে প্রশ্ন আসতে পারে, সেই পার্টের তলায় আন্ডারলাইন করো। লাইক আমি এখানে যেমন আন্ডারলাইন করলাম যে বোথ ভিলেজেস এক্সিবিট রাফলি সিমিলার কাস্ট অ্যান্ড রিলিজিয়াস স্ট্রাকচার। ওকে, তো সেক্ষেত্রে এই পার্টে দেখো আরেকটা পার্ট বলছে যে each settlement contain both Hindu and Muslim family which are internally divided into caste and caste-like grouping. Each possesses dominant caste that tend to control a substantial part of economic and political resources of village. অর্থাৎ এখানে কিন্তু একই সঙ্গে আবার আমাদের ডোমিনেন্ট কাস্টের কথাও বলছে। ওকে, ডোমিনেন্ট কাস্টের পার্টটাও রয়েছে। তো এখানে the village population divided into 3 socio-economic group. 1 number group, a group of agriculturists who of high status and high income that make dominant caste together with certain individual from caste who achieve a better economic status than their fellows. অর্থাৎ একটা গ্রুপ যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত কিন্তু তারা হাই স্ট্যাটাসের সঙ্গে যুক্ত একই সঙ্গে, আর একটা গ্রুপ মিডল ক্লাস যাদের ওয়েলথলি এগ্রিকালচারিস্ট বলতে পারি, আর্টিস্টিয়ান বলতে পারি। ওকে, তো এইভাবে তোমরা টোটাল পার্টটা দেখার পর আমি জাস্ট এখানে দুটো কোশ্চেন আমি দেখিয়ে বলে দেবো যে তোমরা কিভাবে করবে, কারণ এই পার্টটা জাস্ট কম্প্রিহেনশন যেমন করে করো তোমরা তেমনভাবে প্র্যাকটিস করবে। আমি এখানে টোটাল পার্টটা কিন্তু আলোচনা করলাম না। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 141, দি স্ট্রাকচার অফ মিডল ক্লাস in the study village comprise of less wealthy agriculturalist, artisan, occupational caste and lower order caste. কারা মিডল ক্লাসের মধ্যে কারা রয়েছে? আমরা একটু আগে বি ক্যাটাগরিতে পড়লাম, তাই তো, যে বি ক্যাটাগরিতে কারা রয়েছে? লেস ওয়েলথলি এগ্রিকালচারিস্ট, আর্টিস্টিয়ান আর অকুপেশনাল ক্লাস, অর্থাৎ না অকুপেশনাল না, সরি, লোয়ার অর্ডার ক্লাস, তাই তো। সেখানে দেখলাম যে আমরা লোয়ার অর্ডার ক্লাস রয়েছে, না লোয়ার অর্ডার না, অকুপেশনাল ক্লাস। তাহলে এই যে পার্টিকুলারলি আমরা 3টি পার্ট দেখলাম, এ বি সি, আমরা একদম বিতে চলে আসা। দেখো, মিডল গ্রুপ লেস ওয়েলথলি এগ্রিকালচারালিস্ট, আর্টিস্টিয়ান অ্যান্ড মেম্বার অফ দি অকুপেশনাল কাস্ট। ওকে, তাহলে এই যে 3টি পার্ট দেখো এখানে ক্লিয়ারলি ওখানে মেনশন করা রয়েছে, এই কোশ্চেনটা ভুল করার কোনো জায়গা নেই। তাহলে ক্যান্সার কি? এ বি সি। তারপরে দেখো পাওয়ার স্ট্রাকচার অফ দি স্টাডি ভিলেজ কম্প্রাইজ ইন দোজ হ্যাভিং এ বেটার এডুকেশনাল হাই স্ট্যাটাস। কাদের পাওয়ার স্ট্রাকচারটা কাদের হাতে? পাওয়ার স্ট্রাকচারটা কাদের হাতে রয়েছে? বেটার এডুকেশন যাদের রয়েছে, আরবান কন্ট্যাক্ট যাদের রয়েছে, এবং নিউট্রাল অ্যাটিটিউড যাদের, না যারা ভিলেজ পলিটিক্সে পার্টিসিপেট করছে তাদের। তাহলে এক্ষেত্রে দেখো যে একদম লাস্ট পার্টে তোমরা দেখতে পাবে যে অ্যাক্টিভলি তারা কিভাবে, যে যারা
মোস্ট পিপল যারা হাই স্ট্যাটাস তারা কীভাবে এটাকে কন্ট্রোল করছে। তাদের দেখো বেটার এডুকেশন রয়েছে, আরবান কন্ট্যাক্ট রয়েছে এবং অ্যাক্টিভ পার্ট ভিলেজ অ্যান্ড দেয়ার ইন্টার ভিলেজ পলিটিক্স খুব ক্লিয়ারলি এখানে লেখা রয়েছে। তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টে দুটো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে এখান থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করা কিন্তু সবচেয়ে ইজি ব্যাপার। তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে 142 ABD, কারণ নিউট্রাল অ্যাটিটিউডের কথা কিন্তু এখানে নেই। আচ্ছা, আমরা আরেকটা পার্টও আলোচনা করে দিই, 3 নম্বরটাও করে দিই। দি লোয়ার ক্লাস ইন ভিলেজ ওয়াজ কম্প্রাইজ। লোয়ার ক্লাস কারা, কাদেরকে আমরা লোয়ার ক্লাস বলছি? লোয়ার অর্ডার কাস্ট একদম, এগ্রিকালচারাল লেবারার একদম, এবং রিচ ফার্মার তো লোয়ার ক্লাস নয়, আর আছে মার্জিনাল ফার্মার। এই 3টি পার্ট দেখো, এটাও কিন্তু আমরা একদম ফার্স্ট প্যারাতে আমরা দেখতে পেলাম। তাহলে এটার অপশান হবে ABD। 143-এর 3। 44-এ চলে আসি। দি পিজেন্ট ক্লাস ইন দি ভিলেজ হ্যাজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। তাদের কি পিজেন্ট ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স কী আছে? হাই স্ট্যাটাস একদম, মেকআপ এ ডোমিনেন্ট কাস্ট, তারা ডোমিনেন্ট কাস্ট, এবং হাই ইনকাম, তাই তো? এই 3টেই তাদের রয়েছে। ল্যান্ডলেসনেস তো নয়, তাদের তো হাই স্ট্যাটাস এবং তারা তো পিজেন্ট ক্লাস। তো সেক্ষেত্রে 144 ABC অ্যান্সার। এবং লাস্ট পার্ট চলে আসি আমাদের এই যে আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের ওপর বেস করে লাস্ট পার্ট 145 ইন হোয়াট ওয়ে টু ভিলেজ আর সিমিলার টু ইচ আদার। একদম প্রথম লাইন, ফার্স্ট লাইনে আমরা পড়লাম না যে কোন দিক থেকে এরা সিমিলার। দুটো ভিলেজের জনসংখ্যা আলাদা আমরা দেখলাম, যে দুটো ভিলেজের জনসংখ্যা আলাদা, কিন্তু কোন দিক থেকে সিমিলার? ইন কাস্ট অ্যান্ড রিলিজিয়াস স্ট্রাকচার, একদম কারেক্ট। বোথ রিলিজিয়াস গ্রুপ ডিভাইডেড কাস্ট অ্যান্ড কাস্ট লাইক স্ট্রাকচার, কারেক্ট। এবং থার্ডলি বোথ ভিলেজ হ্যাড মোস্ট সেম সেটেলমেন্ট প্যাটার্ন কিন্তু সেম নেই, কিন্তু প্রত্যেকটা ভিলেজে আমরা দেখলাম ডোমিনিয়েন্ট কাস্ট আছে। তাহলে ABD কই? ABD হচ্ছে আমাদের 145 ABD। ওকে, তাহলে এই হচ্ছে, দেখো খুব সহজেই আমরা 5টা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে পারলাম। তাহলে তোমাদের এটা যারা এখনও প্র্যাকটিস করোনি এই কোশ্চেন পেপারটা, তারা প্র্যাকটিস করে নিও। আমি তোমরা যদি PDF চাও তাহলে টেলিগ্রামে জয়েন করতে পারো, সেখানে আমি এই কোশ্চেনের PDFটা দিয়ে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে তুমি সেখানে মেসেজও করতে পারো আমাকে টেলিগ্রামে মেসেজ করলেও আমি সেটা পাঠিয়ে দিতে পারবো। আর তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে জানিও 146 থেকে 150 অ্যান্সারগুলো কী হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, তাহলে এই পর্যন্তই শেষ করছি আজকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই নেট সেটের আরও একটা ভিডিও নিয়ে। এবং তোমরা যারা এবছরের জন্য টার্গেট করছো তাদেরকে বলবো তারা MCQ প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো পার্ট নিয়ে যদি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কোনো একটা পার্টিকুলার ইয়ারের কোশ্চেনের যদি সলভ পেপার তোমরা চাও, তাহলে সেক্ষেত্রেও কমেন্ট করে জানিও, আমি সেটা আশা করছি আমি ইউটিউবে আপলোড করতে পারবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।